রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে এ পর্যায়ে আমরা আলোচনা করব বাফার দ্রবণ নিয়ে। বাফার দ্রবণের বাফার শব্দটির অর্থ হচ্ছে রেজিস্ট বা প্রতিরোধ, অর্থাৎ যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে তার পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যে দ্রবণ পিএইচ এর পরিবর্তনকে রেজিস্ট করে বা প্রতিরোধ করে তাকেই বলা হয় বাফার দ্রবণ। বাফার দ্রবণ দুই প্রকার হতে পারে, অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার। আমাদের মনে রাখতে হবে অম্লীয় বাফার কখন তৈরি হয় আবার ক্ষারীয় বাফার কখন তৈরি হয়, এবং পাশাপাশি আমাদের মনে রাখতে হবে অম্লীয় বাফারের উদাহরণ ও ক্ষারীয় বাফারের উদাহরণ। অম্লীয় বাফার হচ্ছে কোন মৃদু অ্যাসিড ও ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারের সহযোগে সৃষ্ট লবণের দ্রবণ। যেমন উদাহরণস্বরূপ ইথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়েট অ্যাসিডেরই সৃষ্ট লবণ হচ্ছে সোডিয়াম ইথানোয়েট, একটি অম্লীয় বাফার। অপরদিকে ফসফেট একটি অম্লীয় বাফার। ক্ষারীয় বাফার এভাবে তৈরি হয় মৃদু ক্ষার এবং ওই ক্ষারকের অনুবন্ধী কোন তীব্র অ্যাসিডের সহযোগে সৃষ্ট লবণের দ্রবণ। ক্ষারীয় বাফারের উদাহরণ মনে রাখতে হবে আমাদের সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট বাফার, আরেকটি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সহযোগে গঠিত বাফার। এখন আমরা বিভিন্ন প্রকার বাফার দ্রবণ সম্পর্কে জানবো। বাফার দ্রবণ হিসেবে ক্রিয়া করতে হলে সেটির নির্দিষ্ট কয়েকটি গুণ থাকতে হয়, সেগুলো হচ্ছে বাফার দ্রবণ অবশ্যই মৃদু অ্যাসিড ও তার লবণের মিশ্র দ্রবণ হতে হবে, অথবা বাফার হিসেবে ক্রিয়া করতে হলে তাকে মৃদু ক্ষার অথবা তার লবণের মিশ্র দ্রবণ হতে হবে, অথবা মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের দ্রবণ হতে হবে, অথবা বহু ক্ষারকীয় অ্যাসিডের দুটি লবণের মিশ্র দ্রবণ হতে হবে। অর্থাৎ বাফার হিসেবে ক্রিয়া করতে হলে এই নিম্নোক্ত চারটি বৈশিষ্ট্য থাকতে হবে। এই চারটি বৈশিষ্ট্য থেকে শিক্ষার্থী বন্ধুরা কোশ্চিন আসে ভাবে, মৃদু অ্যাসিড ও তার লবণের ফলে সৃষ্ট বাফার দ্রবণ নিচের কোনটি, অথবা মৃদু ক্ষার ও তার লবণের মিশ্র দ্রবণের ফলে সৃষ্ট বাফার দ্রবণ নিচের কোনটি। এভাবে কোশ্চিন আসতে পারে। শিক্ষার্থী বন্ধুরা এই জন্য এদের উদাহরণগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এদের উদাহরণগুলো আমরা পরের স্লাইডে দেখব। মৃদু অ্যাসিড ও তার লবণের মিশ্র দ্রবণের বাফারের উদাহরণগুলো হচ্ছে ইথানোয়িক অ্যাসিড ও সোডিয়াম ইথানোয়েট লবণের জলীয় দ্রবণ, কার্বনিক অ্যাসিড ও সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণ, সাইট্রিক অ্যাসিড ও সোডিয়াম সাইট্রেটের জলীয় দ্রবণ, বোরিক অ্যাসিড ও সোডিয়াম বোরেটের জলীয় দ্রবণ প্রভৃতি। অপরদিকে মৃদু ক্ষার ও তার লবণের মিশ্র দ্রবণের ফলে যে বাফার দ্রবণগুলো সৃষ্টি হয় তার উদাহরণ হচ্ছে, একটি মৃদু ক্ষার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং এর লবণ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের দ্রবণের ফলে যে বাফার দ্রবণ সৃষ্টি হয় তার উদাহরণ মনে রাখতে হবে অ্যামোনিয়াম ইথানোয়েট ও অ্যামোনিয়াম কার্বনেটের বাফার দ্রবণ। বহু ক্ষারীয় অ্যাসিডের দুটি লবণের ফলে যেটা উৎপন্ন হয় সেই রকম বাফার হিসেবে আমরা যদি দেখি তাহলে উদাহরণ মনে রাখতে হবে সোডিয়াম বাইফসফেট এবং সোডিয়াম বাইফসফেটের এই উদাহরণটা আমরা মনে রাখবো। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে হবে যেটিতে দুটি হাইড্রোজেন পরমাণু আছে, এটি অ্যাসিড হিসেবে কাজ করে আর এটি হচ্ছে ক্ষার হিসেবে কাজ করবে। বাফার দ্রবণের পিএইচ এবং দ্রবণের প্রকৃতি মেডিকেল এডমিশন টেস্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য এটা গুরুত্ব সহকারে আমাদের পড়তে হবে। দ্রবণের পিএইচ যদি হয় 0 থেকে 2 তাহলে দ্রবণটি হবে তীব্র অম্লীয়। দ্রবণের পিএইচ যদি 2 থেকে 4 হয় তাহলে সেটি হবে মধ্যম অম্লীয়। দ্রবণের পিএইচ 4 থেকে 6.99 হলে সেটি মৃদু অম্লীয়। দ্রবণের পিএইচ যদি 7 হয় তাহলে সেটি হবে প্রশম বা নিরপেক্ষ। দ্রবণের পিএইচ 7 থেকে 10 যদি হয় তাহলে সেটা হবে মৃদু ক্ষারীয়। পিএইচ যদি 10 থেকে 12 হয় তাহলে মধ্যম ক্ষারীয়, এবং পিএইচ যদি 12 থেকে 14 হয় তাহলে সেটা হবে তীব্র ক্ষারীয়। শিক্ষার্থী বন্ধুরা এটি অ্যাডমিশন টেস্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এটি মনে রাখার সহজ টেকনিক হচ্ছে আমাদের পিএইচ স্কেল যদি আমরা দেখি, পিএইচ স্কেল
এর মান 0 থেকে 14 পর্যন্ত হয় এবং 0 থেকে 14 এর মিডল বিন্দু হচ্ছে 7। 7 পিএইচ যখন সেটি হয় নিরপেক্ষ বা প্রসম, 7 এর কম যদি হয় তাহলে সেটি হয় অম্লীয়, অপরদিকে 7 এর বেশি যদি হয় তাহলে সেটা হয় ক্ষারীয়। এখানে শিক্ষার্থী বন্ধুরা মনে রাখতে হবে অম্লীয় আবার 3 ভাগে বিভক্ত: তীব্র অম্লীয়, মধ্যম অম্লীয়, মৃদু অম্লীয়। তীব্র অম্লীয় হচ্ছে প্রান্তের দিকে, অপরদিকে ক্ষারীয়টা 3টা অংশে বিভক্ত। এই তীব্র ক্ষারীয়, মধ্যম ক্ষারীয় আর মৃদু ক্ষারীয়। তীব্র ক্ষারীয়টা হয় 14 এর প্রান্তের দিকে আর তীব্র অম্লীয় হয় 0 প্রান্তের দিকে। দুইটার মাঝখানে থাকে মধ্যম অম্লীয়, এদিকে থাকে মধ্যম ক্ষারীয়, এবং 7 এর কাছাকাছি থাকবে 7 এর নিচে মৃদু অম্লীয় এবং 7 এর উপরে মৃদু ক্ষারীয়। শিক্ষার্থী বন্ধুরা, এটা টেকনিক্যালি আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। কয়েকটি দ্রবণের পিএইচ এর মান, এই পিএইচ এর মানগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। যদি বলে 1 মোল কোন অ্যাসিডের পিএইচ এর মান কত, শিক্ষার্থী বন্ধুরা 1 মোল কোন অ্যাসিডের পিএইচ এর মান হবে 0। মানুষের পাকস্থলীর রসের পিএইচ এর মান হয় 1.2 থেকে 3 অথবা 1.4 থেকে 2 এর মাঝামাঝি। লেবুর রসের পিএইচ হচ্ছে 2.2 থেকে 2.4। ভিনেগারের পিএইচ হচ্ছে 2.34 থেকে 3.4। মানুষের মূত্রের পিএইচ হচ্ছে 4.8 থেকে 8.4। ব্ল্যাক কফি এর পিএইচ হচ্ছে 5। বিয়ারের পিএইচ হচ্ছে 4 থেকে 5। গরুর দুধের পিএইচ হচ্ছে 6.6। মানুষের লালারসের পিএইচ মনে রাখতে হবে 6.35 থেকে 6.85 পর্যন্ত। মানুষের রক্তের পিএইচ মনে রাখতে হবে 7.4 বা 7.35 থেকে 7.45 পর্যন্ত। চোখের পানির পিএইচ হচ্ছে 7.4। চুনের পানির পিএইচ 10.4 এবং 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বা 1 মোল কোন ক্ষারের পিএইচ এর মান হবে 14। এই পিএইচ এর মানগুলো আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। তবে এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পিএইচ এর মান হচ্ছে মানুষের পাকস্থলীর পিএইচ। এটি মনে রাখবো আমরা 1.4 থেকে 2 পর্যন্ত। মানুষের লালারসের পিএইচ, মানুষের রক্তের পিএইচ মনে রাখবো 7.4 বা 7.35 থেকে 7.45। এই চোখের পানির পিএইচ, এই কয়েকটি পিএইচ আমরা খুব ভালোভাবে মনে রাখবো। হেন্ডারসন হ্যাসেলবার্গের সমীকরণটি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে কোশ্চেন আসতে পারে নিচের কোনটি হেন্ডারসন হ্যাসেলবার্গের সমীকরণ। মনে রাখতে হবে হেন্ডারসন হ্যাসেলবার্গের সমীকরণটা হচ্ছে পিএইচ ইজিক্যাল পিকেএ প্লাস লগ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা। শিক্ষার্থী বন্ধুরা, যখন অপশন থাকবে তখন এখানে বিভিন্নভাবে পরিবর্তন থাকতে পারে, যেমন পিএইচ ইজিক্যাল থাকতে পারে পিকেবি, আসলে এখানে হবে পিকেএ, এবং এখানে থাকতে পারে মাইনাস, আসলে হবে প্লাস। লগ লগের সামনে পড়ে দেওয়া থাকতে পারে, লগের জায়গাতে দেওয়া থাকতে পারে লন। উপরে লবণের ঘনমাত্রা, নিচে অ্যাসিডের ঘনমাত্রা। উপরে দেওয়া থাকতে পারে লবণের ঘনমাত্রা, নিচে দেওয়া থাকতে পারে ক্ষারের ঘনমাত্রা, অথবা দেওয়া থাকতে পারে উপরে অ্যাসিডের ঘনমাত্রা, নিচে লবণের ঘনমাত্রা, অথবা দেওয়া থাকতে পারে উপরে অ্যাসিড নিচে ক্ষার। এভাবে চেঞ্জ করে দিতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে হেন্ডারসন হ্যাসেলবার্গের সমীকরণটি আমাদের মনে রাখতে হবে পিএইচ ইজিক্যাল টু পিকেএ প্লাস লগ লবণের ঘনমাত্রা বাই অ্যাসিডের ঘনমাত্রা। এই সমীকরণের সাহায্যে কোন অম্লীয় দ্রবণের পিএইচ সহজে গণনা করা যায়। হেন্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণের প্রয়োগ সম্পর্কে আমাদের জানতে হবে, এটা কি জন্য আমাদের দরকার। এই হেন্ডারসন হ্যাসেলবার্গের সমীকরণ থেকে অজানা পিএইচ বিশিষ্ট বাফার দ্রবণের পিএইচ জানা যায়। নির্দিষ্ট পিএইচ বাফার দ্রবণ প্রস্তুত করতে সংশ্লিষ্ট মৃদু অম্ল বা এর মোলার অনুপাতের মিশ্রণ কতটুকু দরকার, এর লবণ ও অ্যাসিডের মোলার অনুপাত কতটুকু দরকার সেটি জানা যায়। এবং এই পিএইচ সংশ্লিষ্ট দুর্বল এসিডের পিকে এর মানের কাছাকাছি হতে হয়, নাহলে সেটি বাফার দ্রবণ হিসেবে কাজ করে না। পিএইচ ইজিক্যাল যদি পিকেএ হয় তাহলে সেটি সর্বোচ্চ ভালো বাফার হিসেবে কাজ করে।
হেন্ডারসন হেসেলবার্গের সমীকরণ থেকে আমরা পিএইচ এর মান নির্ণয় করতে পারি। হেন্ডারসন হেসেলবার্গের সমীকরণটা কি জানলাম আমরা শিক্ষার্থী বন্ধুরা, পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ অম্ল ডিভাইডেড বাই লবণ। সরি শিক্ষার্থী বন্ধুরা, অম্ল বা ডিভাইডেড বাই লবণ না, লবণ ডিভাইডেড বাই অম্ল। এই কথাটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এই বাফার রেঞ্জ, এই হেন্ডারসন হেসেলবার্গের সমীকরণের বাফার রেঞ্জ বা কোন দ্রবণের বাফার রেঞ্জ এই হেন্ডারসন হেসেলবার্গের সমীকরণের লবণ ও অম্লের অনুপাতের উপর নির্ভর করে। হেন্ডারসন হেসেলবার্গের সমীকরণ যে লবণ ও অম্লের অনুপাত যদি 10 থেকে 0.1 এর মধ্যে থাকে তাহলে সেটির বাফার ক্ষমতা কার্যকর থাকে, কিন্তু যদি এর বাইরে হয় বা কম বা বেশি হয় তাহলে সেটার বাফার ক্ষমতা থাকে না। এই পয়েন্টটাই হচ্ছে মূলত বাফার রেঞ্জ। এর পর্যায়ে আমরা জানবো বাফার ক্ষমতা। বাফার ক্ষমতা শিক্ষার্থী বন্ধুরা হচ্ছে প্রতি লিটার বাফার দ্রবণে মিশ্রিত অ্যাসিড বা ক্ষারের মোল সংখ্যা এবং পিএইচ এর কতটুকু পরিবর্তন হয়। মনে করো এখানে একটি পাত্রে একটি বাফার দ্রবণ দেওয়া আছে, সেই দ্রবণে আমি একটি অ্যাসিড যোগ করলাম। মনে করো অ্যাসিডের ঘনমাত্রা 3 বা 2 বা 5। যেই অ্যাসিড বা ক্ষার যোগ করছি সেই অ্যাসিড বা ক্ষার যোগ করার ফলে এখানে পিএইচ এর পরিবর্তন যতটা হয়, ঘনমাত্রার সাথে পিএইচ এর পরিবর্তনের অনুপাতটাই হচ্ছে মূলত বাফার ক্ষমতা। আমরা বাফার দ্রবণ, বাফার ক্ষমতা, বাফার রেঞ্জ সম্পর্কে জানলাম। এর পর্যায়ে আমরা জানবো মানুষের রক্তের পিএইচ। মানুষের রক্তের পিএইচ আমরা কিছুটা আগেই জানছি। মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.4 বা 7.35 থেকে শুরু করে 7.45 পর্যন্ত। মানুষের বাফার তাহলে কি প্রকৃতি শিক্ষার্থী বন্ধুরা? আমরা জানি বাফার পিএইচ স্কেল অনুযায়ী যদি দেখি, পিএইচ স্কেল অনুযায়ী আমরা জানি 7 হচ্ছে নিরপেক্ষ বা প্রশম। 7 এর উপরে যদি হয় তাহলে সেটি হবে ক্ষারীয়, অর্থাৎ মানুষের রক্তের যে বাফার থাকে সেই রক্তটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির বাফার। মানুষের স্বাভাবিক রক্তের পিএইচ হচ্ছে 7.4, কিন্তু এই 7.4 বা 7.35 থেকে 7.45 এই রেঞ্জের বাইরে কি পরিবর্তন হতে পারে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, হতে পারে। মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ এর থেকে 0.1 ইউনিট পর্যন্ত যদি পরিবর্তন হয়, অর্থাৎ 7.25 বা 7.55 পর্যন্ত যদি পরিবর্তন হয় তাহলে অক্সিজেন পরিবহন ক্ষমতা সুষ্ঠুভাবেই চলতে থাকে। কিন্তু রক্তের পিএইচ যদি 0.5 বেশি পরিবর্তিত হয়, অর্থাৎ 0.5 মিনিং হচ্ছে যদি রক্তের পিএইচ নিচের দিকে 6 এর দিকে চলে আসে এবং উপরের দিকে 7.9 এর দিকে চলে যায় তাহলে সেটির বাফার ক্ষমতা থাকে না এবং জীবনের জন্য তখন সংকটাপন্ন হয়ে যায়। বিভিন্ন কারণে রক্তের পিএইচ আমরা জানি, বিভিন্ন কারণে রক্তের পিএইচ 7 থেকে শুরু করে 7.8 এর মধ্যে পরিবর্তিত হয়। যদি রক্তের পিএইচ 7 এর নিচে চলে আসে তখন এই অবস্থাকে বলা হয় অ্যাসিডোসিস। এই অ্যাসিডোসিস অবস্থায় মানুষের স্নায়ুকোষ দুর্বল হয়ে যায়, স্নায়ুকোষগুলো দুর্বল হয়ে পড়ে, মানুষ জ্ঞান হারিয়ে ফেলতে পারে এবং মৃত্যুও ঘটতে পারে। অপরদিকে পিএইচ এর মান যদি 7.8 এর বেশি হয় বা উপরে চলে যায় তখন এই কন্ডিশনটাকে বলা হয় অ্যালকালোসিস। বেশি অ্যালকালোসিস হলেও মানুষের মৃত্যু ঘটতে পারে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ পিএইচ এর মান 7.35 থেকে শুরু করে 7.45 এর মধ্যেই থাকতে হয় বা 7 থেকে 7.8 এর মধ্যেই থাকতে হয়। এর কম বা বেশি হলে মানুষের মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। আমরা জানলাম মানুষের রক্তের পিএইচ 7.35 থেকে 7.45। এই রক্তের পিএইচ 7.35 থেকে 7.45 নিয়ন্ত্রণ করে কয়েকটি বাফার সিস্টেম। সেই বাফার সিস্টেমগুলোর নাম জানতে হবে। আমাদের মানুষের রক্তে 3 ধরনের বাফার উপস্থিত। রক্তের মধ্যে বাইকার্বনেট বাফার,
অন্তঃকোষীয় ফসফেট বাফার এবং প্রোটিন বাফার উপস্থিত। এই তিনটি বাফারের সম্পর্কে আমাদের ডিটেইলস জানতে হবে, যা আমরা পরবর্তী স্লাইডগুলোতে জানবো। রক্তের বাইকার্বনেট বাফার মূলত ক্রিয়াশীল হয় সোডিয়াম বাইকার্বনেট ও কার্বনিক অ্যাসিডের ফলে। আমরা জানি হ্যান্ডারসন হেসেলবার্গের সমীকরণ অনুযায়ী পিএইচ ইজিক্যাল টু পিকেএ প্লাস লগ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই অম্লের ঘনমাত্রা। তাহলে এখানে বাইকার্বনেট বাফার যেটা পাইলাম আমরা, সেই বাইকার্বনেট বাফার থেকে আমাদের মনে রাখতে হবে পিএইচ এর মান অবশ্যই বাইকার্বনেট বাফার কত নিয়ন্ত্রণ করবে, 7.35 থেকে 7.45 পর্যন্ত। এই 7.35 থেকে 7.45 পর্যন্ত নিয়ন্ত্রণ করার জন্য বাইকার্বনেট বাফারের পিকে এর মান একটা নির্দিষ্ট থাকবে এবং লবণ এবং অম্লের ঘনমাত্রাও ঠিক তেমনি নির্দিষ্ট থাকবে। এখানে লবণ হিসাবে ইউজ করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা সোডিয়াম বাইকার্বনেট, অপরদিকে অম্ল হিসেবে ব্যবহার করা আছে কার্বনিক অ্যাসিড। আমাদের এই বাফার দ্রবণের পিকে এর মান মনে রাখতে হবে। বাইকার্বনিক অ্যাসিডের পিকে এর মান মূলত এখানে বাইকার্বনের পিকে এর মান হবে কার্বনিক অ্যাসিডের পিকে এর মান। এই কার্বনিক অ্যাসিডের পিকে এর মান জানবো আমরা, তাছাড়া জানবো লবণ সোডিয়াম বাইকার্বনেটের ঘনমাত্রা এবং বাইকার্বনেট লবণ অম্ল যেটা আছে তার ঘনমাত্রা। এখানে গুরুত্ব সহকারে আমাদের মনে রাখতে হবে বাইকার্বনেট বাফারের জন্য পিকে এর মান হচ্ছে 6.1। অপরদিকে বাইকার্বনেট লবণ বা সোডিয়াম বাইকার্বনেটের ঘনমাত্রা হয় 24 মিলিমোল পার লিটার। এটা মনে রাখতে হবে। আবার মনে রাখতে হবে আমাদের কার্বনিক অ্যাসিডের ঘনমাত্রা। কার্বনিক অ্যাসিডের ঘনমাত্রা হয় 1.2 মোল পার লিটার। এই ক্যালকুলেশন গুলোর মাধ্যমে আমরা জানতে পারি রক্তের পিএইচ হবে 7.4 এর কাছাকাছি। এখান থেকে বাইকার্বনেট বাফারের মধ্যে একটি সহজলভ্য বিষয় পাওয়া যায়, সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। কার্বন ডাই অক্সাইড গ্যাসের আংশিক চাপ হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। আমাদের শরীরে বাইকার্বনেট বাফার ছাড়াও আরো দুটি বাফার হচ্ছে, একটি ফসফেট বাফার আর একটি হচ্ছে প্রোটিন বাফার। ফসফেট বাফার কিভাবে তৈরি হয় সেটা আমাদের জানতে হবে। ফসফেট বাফারের মধ্যে আছে সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট আর সোডিয়াম বাইফসফেটের বাফার মিশ্রণ। ফসফেট বাফার থেকে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, এটি একটি অন্তঃকোষীয় বাফার। কোশ্চেন আসতে পারে রক্তের অন্তঃকোষীয় বাফার নিচের কোনটি? রক্তের অন্তঃকোষীয় বাফার হচ্ছে ফসফেট বাফার। এই ফসফেট বাফার থেকে গুরুত্ব সহকারে মনে রাখতে হবে আমাদের পিকে এর মান। আমরা বাইকার্বনেট বাফারের পিকে এর মান জানলাম 6.1, কিন্তু ফসফেট বাফারের পিকে এর মান হবে 6.8। অপরদিকে প্রোটন বাফারের মধ্যে ক্রিয়াশীল থাকে মূলত প্লাজমা প্রোটিন। প্রোটিন বাফার যেটি, প্রোটিন বাফারের মধ্যে ক্রিয়াশীল থাকে প্লাজমা প্রোটিন ও হিমোগ্লোবিন। এই প্রোটিন বাফারের প্লাজমা প্রোটিনের মধ্যে থাকে অ্যামিনো অ্যাসিড, অম্লীয় মাধ্যম হিসেবে কাজ করে এবং ক্ষারীয় দ্রবণ হিসেবে কাজ করে এখানে হিমোগ্লোবিন। এখানে প্রোটিন বাফারের ক্ষেত্রে একটি আয়ন পাওয়া যায়, সেটি হচ্ছে জুইটার আয়ন। জুইটার আয়ন সম্পর্কে আমাদের একটু জানতে হবে শিক্ষার্থী বন্ধুরা। জুইটার আয়ন মূলত হচ্ছে যদি কোনো আয়নে একই সাথে ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত থাকে, বা যদি কোনো আয়ন একই সাথে অম্ল অথবা ক্ষার হিসাবে কাজ করে, যেমন এই পাশে বাইকার্বন বা এই পাশে কার্বনিক মূলক আছে, কার্বক্সিল মূলক আছে, এই কার্বক্সিল মূলকটা অম্ল হিসাবে ক্রিয়া করতে পারে। এই পাশে এমিন মূলক আছে, এই এমিন মূলকটা ক্ষার হিসাবে ক্রিয়া করতে পারে। এই জন্য এটি একটি জুইটার আয়ন। রক্তের পিএইচ স্বাভাবিক রাখতে প্রধান ভূমিকা রাখে আমাদের খাবার পানি। রক্তের পিএইচ 7.4 হলে এটি হচ্ছে ক্ষারীয়। এর ফলে শরীরের মধ্যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক
আক্রমণ করতে পারে না, অর্থাৎ রক্তের পিএইচ 7.4 হওয়ার কারণে ছত্রাক প্রতিরোধ সহজেই সম্ভব বা ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রতিরোধ সহজেই সম্ভব হয়। দ্রবণের পিএইচ যে শুধু আমাদের শরীরের জন্যই গুরুত্বপূর্ণ তা কিন্তু না, দ্রবণের পিএইচ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এখন জানবো কৃষি উৎপাদনে পিএইচ এর গুরুত্ব। এখান থেকে আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে কৃষি ক্ষেত্রে পিএইচ এর মান কত থেকে কত হতে হয় এবং কত পিএইচ এ জমির চাষাবাদ সবচেয়ে ভালো হয়, এবং যদি পিএইচ এর মান পরিবর্তন হয় তাহলে জমির পিএইচ এর মান পরিবর্তনের জন্য আমাদের কোন কোন ধরনের সার ব্যবহার করতে হবে এগুলো জানতে হবে। সাধারণত আমাদের পিএইচ এর মান যদি 3 এর চেয়ে কম হয় তাহলে সেই মাটিটি অম্লীয় হয়ে যায়, আবার পিএইচ এর মান 9.5 হলে সেটি হয় ক্ষারীয়। এক্ষেত্রে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। অর্থাৎ পিএইচ 3 থেকে কম বা 10 থেকে বেশি হলে সেখানে অণুজীব মুক্ত থাকে, অর্থাৎ এখানে অণুজীব জন্মাতে পারে না বা চারাগাছ জন্মাতে পারে না। এজন্য পিএইচ এর মান, মাটির পিএইচ এর মান 3 থেকে কম বা 10 এর থেকে বেশি হওয়া যায় না। কৃষি জমিতে পিএইচ এর বিস্তার ভেদে 3 থেকে 9.5 এর মধ্যে রাখতে হয়, তাহলে ভালো ফসল উৎপন্ন হয়। সবচেয়ে কৃষি উৎপাদনের জন্য অনুকূল পিএইচ হচ্ছে 7 থেকে 8। এই পিএইচ এ সাধারণত জমির ফসল সবচেয়ে ভালো হয়। আমাদের এটা গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। এছাড়াও মনে রাখতে হবে আমাদের পিএইচ এর কৃষি ক্ষেত্রে পিএইচ এর যদি অম্লীয় পিএইচ হয়, অর্থাৎ কৃষি জমির যদি পিএইচ কমে যায় বা ওই মাটি যদি অম্লীয় মাটি হয় তাহলে আমরা কোন ধরনের সার ব্যবহার করব বা কোন জাতীয় সার ব্যবহার করব। যদি পিএইচ এর মান 7 এর থেকে কম হয়, 7 এর থেকে কম হয় অর্থাৎ পিএইচ যদি অম্লীয় হয় বা মাটি যদি অম্লীয় হয় তাহলে তার পিএইচ বাড়াতে হবে। পিএইচ বাড়ানোর জন্য সেই জমিতে আমরা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম জাতীয় সারগুলো ব্যবহার করব। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সার জাতীয় সারগুলো কি কি আছে? ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম জাতীয় সার আছে, ম্যাগনেসিয়াম কার্বনেট। এদের নাম হচ্ছে ডোলোমাইট। ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণের নাম হচ্ছে ডোলোমাইট। আমাদের মনে রাখতে হবে, শিক্ষার্থী বন্ধুরা, কোশ্চেন আসতে পারে ডোলোমাইট নিচের কোনটি, বা এই ধরনের কোশ্চেন আসতে পারে অম্লীয় মাটিতে আমরা কোনটি ব্যবহার করতে পারি? ডোলোমাইট। এছাড়াও আমরা ব্যবহার করতে পারি চুন, ক্যালসিয়াম অক্সাইড। এখন যদি পিএইচ এর মান বেড়ে যায়, যেমন পিএইচ যদি হয় 11 বা পিএইচ যদি হয় 9, আমাদের অত্যানুকূল পিএইচ হচ্ছে 7 থেকে 8, কিন্তু পিএইচ যদি 9 বা 11 হয় তাহলে পিএইচ কমাতে হবে। পিএইচ কমানোর জন্য আমরা কি ব্যবহার করব? পিএইচ কমানোর জন্য আমরা ব্যবহার করব পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট এবং ফসফেট জাতীয় সারগুলো। নাইট্রেট জাতীয় সার এবং ফসফেট জাতীয় সার। নাইট্রেট জাতীয় সার দুইটি হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট। অপরদিকে ফসফেট জাতীয় সার অনেকগুলো আছে, এসপি, টিএসপি। এসপি হচ্ছে সুপার ফসফেট, অপরদিকে টিএসপি হচ্ছে ট্রিপল সুপার ফসফেট। মাটির অণুজীবের বৃদ্ধির সহায়ক পিএইচ হচ্ছে, মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, 6.6 থেকে 7.3 পর্যন্ত। ঔষধ সেবনে পিএইচ এর গুরুত্ব অনেক বেশি। আমাদের ঔষধ সেবনে পিএইচ এর গুরুত্বর আগে জানতে হবে আমাদের শরীরে কোন কোন অর্গানে কত পিএইচ এ কাজ করে। যেমন আমাদের চোখের পানির পিএইচ হচ্ছে 4.8 থেকে 7.5, মাতৃদুগ্ধের পিএইচ হচ্ছে 6.6 থেকে 6.9, প্রস্রাবের পিএইচ 4.8 থেকে 7.5 বা কোন কোন ক্ষেত্রে বলা আছে 4.8 থেকে 8। মুখের লালা বা স্যালাইভার পিএইচ হচ্ছে 6.35 থেকে 6.68 পর্যন্ত, তবে কোন বইয়ে দেওয়া আছে 6.5 থেকে 7 পর্যন্ত। আমরা মনে রাখবো এটা 6.35 থেকে 6.8 পর্যন্ত। পাকস্থলীর পিএইচ হচ্ছে 1.4 থেকে 2 পর্যন্ত।
তবে কোনো কোনো ক্ষেত্রে পাকস্থলীর পিএইচ 1.5 থেকে 5 পর্যন্ত হতে পারে। আমাদের ক্ষুদ্রান্তের পিত্তরসের পিএইচ হচ্ছে 7.4 থেকে 8 পর্যন্ত। 7.4 থেকে 8 পর্যন্ত এগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। কারণ হচ্ছে এগুলোর ক্ষেত্রে ঔষধ প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের এই পিএইচ কল্পনা করে বা পিএইচ এর রেঞ্জ অনুসারে ওষুধ প্রয়োগ করতে হবে। ঔষধ সেবনে পিএইচ এর গুরুত্ব খুবই বেশি। কারণ হচ্ছে আমাদের ঔষধ যদি খাই, সেই ওষুধটা কাজ করতে হবে, সেই ওষুধের কার্যকারিতা মূলত নির্ভর করে ওই ওষুধের দ্রাব্যতা, বিয়োজন মাত্রা এবং এর পিএইচ এর উপর। কিছু কিছু ওষুধ আছে অম্লীয় মাত্রায় ভালো কাজ করে, আবার কিছু কিছু আছে ক্ষারীয় মাত্রায় ভালো কাজ করে। যেমন জ্বর বা ব্যথা নিবারক ওষুধ এসপিরিন, প্যারাসিটামল, এগুলো হচ্ছে অম্লীয় ধর্মীয় ওষুধ। এগুলো পাকস্থলীর অম্লীয় পরিবেশে খুব ভালো কাজ করতে পারে, কারণ এখানে কোনো বিয়োজন ঘটে না। অপরদিকে কিছু ওষুধ আছে যেমন ম্যালেরিয়া জ্বরের ওষুধ ক্লোরোকুইন, ক্ষারধর্মী, এটি ক্ষারীয় পিএইচ এ খুব ভালো কাজ করে। আমাদের মনে রাখতে হবে, শিক্ষার্থী বন্ধুরা কোশ্চেন আসতে পারে এসপিরিন বা প্যারাসিটামল কোন পিএইচ এ ভালো কাজ করে। মনে রাখতে হবে অম্লীয় পিএইচ, অর্থাৎ কোশ্চেনে অপশন থাকতে পারে এভাবে যে প্যারাসিটামল বা এসপিরিন নিচের কোন পিএইচ এ ভালো কাজ করে। পিএইচ এর মান এ অপশনে দেওয়া থাকতে পারে 8.35, বি অপশনে দেওয়া থাকতে পারে 2.35, সি অপশনে দেওয়া থাকতে পারে 7.8, ডি অপশনে দেওয়া থাকতে পারে 9.8। আমাদের অ্যান্সার কি হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা? অ্যান্সার হবে অবশ্যই 2.35, কারণ হচ্ছে এটি অম্লীয় পরিবেশে ভালো কাজ করে। অপরদিকে ক্ষারীয় পরিবেশে কাজ করে, যেমন ক্লোরোকুইন। আমাদের মনে রাখতে হবে ক্ষারধর্মী হওয়ায় এটি ক্ষারীয় পরিবেশে ভালো কাজ করে। বিভিন্ন টয়লেট্রিজ ও প্রসাধন উৎপাদনে পিএইচ এর ব্যাপক গুরুত্ব রয়েছে। এখানে আমাদের মনে রাখতে হবে আমাদের শরীরের ত্বক হচ্ছে অম্লীয় পরিবেশে থাকে। আমাদের কোশ্চেন আসতে পারে ত্বকের পিএইচ কত। আমাদের মনে রাখতে হবে ত্বকের পিএইচ হচ্ছে অম্লীয় এবং পিএইচ এর মান হচ্ছে 4 থেকে 5.5 পর্যন্ত। তবে 2 থেকে 1 মাস বয়সের শিশুদের ত্বকের পিএইচ 7 থেকে 8 পর্যন্ত হয়। এ কারণে পূর্ণবয়স্ক মানুষের ত্বকে যে ধরনের প্রসাধনী বা সাবান বা ফেস ওয়াশ ইউজ করানো যায়, শিশুদের ক্ষেত্রে ঠিক সেটা ইউজ করা যায় না। এজন্য আমাদের পিএইচ এর গুরুত্ব সম্পর্কে জানতে হবে এই টয়লেট্রিজ উৎপাদন এবং ব্যবহারের ক্ষেত্রে। ত্বককে ব্যাকটেরিয়া প্রকোপ থেকে রক্ষা করতে এই পিএইচ 4.5 খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে ত্বকে চুলের জন্য ব্যবহার্য সকল বাণিজ্যিক ডিটারজেন্ট বা শ্যাম্পু, ক্রিম, লোশনের পিএইচ 4 থেকে 5.5 এর মধ্যে রাখতে হয়। কারণ আমাদের ত্বকের পিএইচ হচ্ছে 4.0 থেকে 5.5 পর্যন্ত, কিন্তু যদি আমরা একটি অম্লীয় পিএইচ, আরো বেশি তীব্র অম্লীয় দেই, 1.5 এর পিএইচ দেই, তাহলে সেটি আমাদের ত্বকের জন্য ক্ষতিকর হবে। অপরদিকে যদি এখানে ক্ষারীয় পিএইচ দেই, সেটিও আমাদের ত্বকের জন্য ক্ষতি হবে। এই আমাদের শরীরের পিএইচ অবশ্যই থাকতে হয় কত থেকে কত শিক্ষার্থী বন্ধুরা? 4 থেকে 5.5। কিন্তু কোনো কারণে যদি 4 থেকে 5.5 না থাকে, বা যদি কোনো কারণে আমাদের ত্বক আঘাতপ্রাপ্ত হয় বা পুড়া যায়, তাহলে পিএইচ এর মানও পরিবর্তন হয়ে যায়। এই পিএইচ এর মান বজায় রাখার জন্য 4.0 থেকে 5.5 পর্যন্ত বজায় রাখার জন্য কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ওষুধ খেতে হয়। সেই অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ব্যবহার করা হয় ভিটামিন ই, ভিটামিন সি এবং ভিটামিন ই। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, এই তিনটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। এবং এর সাথে ব্যবহার করা যায় সবুজ চা।
আমাদের কাপড় কাচার সাবান বা আমরা ডিটারজেন্ট যে ব্যবহার করি বা বাসন পাত্র ধোয়ার জন্য যে ভীম বা অন্যান্য সাবানগুলো ব্যবহার করি, এদের পিএইচ এর মান দেওয়া থাকে 11 থেকে 13 পর্যন্ত। আমাদের এটা ভালোভাবে মনে রাখতে হবে যে কাপড় কাচার সাবানের পিএইচ হচ্ছে 11 থেকে 13। অপর দিকে গোসল করার সাবানের পিএইচ হচ্ছে 7.8। কারণ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন ব্যবহার করছো সাবান, তখনই কিন্তু বোঝাই যায় যে কোনটা বেশি তীব্র। তীব্র ক্ষারীয় হচ্ছে কাপড় কাচার সাবান, অপরদিকে গোসল করার সাবান কম। আমাদের চুলের যে শ্যাম্পু আমরা ব্যবহার করি, গোসল করার সাবান থেকে সফট কিন্তু শ্যাম্পু হয়। এজন্য শ্যাম্পুর পিএইচ হয় অম্লীয় 5 থেকে 7 এর মাঝে। এটা আমাদের মনে রাখতে হবে। চুলের শ্যাম্পুর পিএইচ কত? 5 থেকে 7। ফেস ওয়াশের পিএইচ কত হয়? ফেস ওয়াশের পিএইচ আবার ক্ষারীয় হয় 6 থেকে 8। টুথপেস্টের পিএইচ হয় 8। কারণ যদি টুথপেস্টের পিএইচ 8 হওয়ার কারণটা ঠিক এরকম, যদি আমাদের শরীরে আমরা যদি মনে করি যে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মুখের স্যালাইভার পিএইচ কত জানলাম আমরা? 6.35 থেকে শুরু করে 7.35 পর্যন্ত স্যালাইভার পিএইচ। কিন্তু যখন আমরা কোনো টক জাতীয় ফল খাই, তখন এই পিএইচটা কমে যায়, কমে গিয়ে 3 এর কাছাকাছি চলে আসে। এর ফলে আমাদের দাঁতের এই স্যালাইভেশনের লেভেল এবং দাঁতের পিএইচ সামঞ্জস্য থাকে না। এই সামঞ্জস্য বজায় রাখার জন্য আমাদের টুথপেস্টের পিএইচ রাখতে হয় 8। রাসায়নিক শিল্পে আমাদের এই পিএইচ এর গুরুত্ব সম্পর্কে জানতে হবে। রাসায়নিক শিল্পে একটি বহুল ব্যবহৃত সুগার হচ্ছে ইনভার্ট সুগার। ইনভার্ট সুগার সম্পর্কে জানতে হবে আমাদের। ইনভার্ট সুগার হচ্ছে গ্লুকোজ ও ফ্রুক্টোজের সমমোলার মিশ্রণ। পানি শিল্পে এবং মৃৎশিল্পে ও চামড়া শিল্পের সব পিএইচ এর মানগুলো আমাদের বইয়ে আছে, এগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। পানীয় শিল্পে পিএইচ এর মান অবশ্যই 6.8 থেকে 7.2 এর মধ্যে হতে হয়। মৃৎশিল্পে পিএইচ এর মান 6 থেকে 6.5 এর মধ্যে হতে হয়। চামড়া শিল্পে টেনিং এর জন্য, কাঁচা চামড়াকে টেনিং করার জন্য এই পিএইচ এর মান 3.5 থেকে 4.5 এর মধ্যে হতে হয়। কাঁচা চামড়ার পিএইচ 3.5 থেকে 4.5 এর মধ্যে বজায় রাখার জন্য এই কাঁচা চামড়াকে টেনিং এর জন্য এর মধ্যে 10% চুন ও 2% সোডিয়াম সালফেট মিশ্রিত করে ব্যবহার করা হয়। এ পর্যায়ে আমরা জানবো পিএইচ সম্পর্কে জানলাম। এ পর্যায়ে জানবো আমরা কয়েকটি অ্যাসিডের উৎস কি, কোন অ্যাসিড কোথা থেকে পাওয়া যায়। টক দধি থেকে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড, পেয়ারা থেকে পাওয়া যায় অক্সালিক অ্যাসিড, লেবু থেকে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড, আঙ্গুর থেকে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড, আপেল থেকে পাওয়া যায় মেলিক অ্যাসিড, কমলা থেকে পাওয়া যায় অ্যাসকারবিক অ্যাসিড, পিঁপড়া থেকে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড, ভিনেগার থেকে পাওয়া যায় অ্যাসিটিক অ্যাসিড। এই নামগুলো আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এর জন্য গুরুত্ব সহকারে পড়তে হবে। পিঁপড়া ছাড়াও ভিমরুলের গ্ল্যান্ডে পাওয়া যায় এই ফর্মিক অ্যাসিড।